দেখলাম তথ্যচিত্র ঝাঁপানে যেন প্রকৃতির সঙ্গে মানুষের মিলেমিশে যাওয়ার একটা গল্প, একটা উৎসব। আমি আপনার কাছে আসবো অমৃতবাবু, একটা বিষয় জানতে চাইবো যে মানুষ তো সাপ দেখে সবসময় ভয় পেত, আজকেও ভয় পেত, আজ থেকে 500 বছর আগেও ভয় পেত, 1000 বছর আগেও ভয় পেত। সেক্ষেত্রে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করার জন্য সাপের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাপ যে মানুষের শত্রু নয়, সাপকে যে মারা উচিত নয়, এবং সাপকে মারলে যে বাস্তুতান্ত্রিক ভারসাম্যটা ভেঙে পড়বে, সেই বিষয় সেই ধারণা থেকেই কি এই এই এইরকম একটা উৎসব তৈরি হয়েছে, আপনি কি মনে করেন? লোক উৎসবের পেছনে কিছু না কিছু একটা কারণ থেকে যায়, সেটা একদম উড়িয়ে দেওয়া যায় না। যদিও আমি ছবিতে সেটা নিয়ে কোনো আলোচনা রাখিনি বা করিনি। মানে আপনি যেটা বলছেন সেটা একদম অমূলক নয়, ঘটনাটা ঘটতেই পারে, কারণ ওর সাথে একটা বাস্তু সম্পর্ক রয়েছে, যেহেতু ঠিকই আছে। একদমই। আরও একটা বিষয়, যে কথাটা, যে গ্রাম আজও ভারতবর্ষে এরকম প্রচুর গ্রাম রয়েছে যেখানে চিকিৎসা পরিষেবা পৌঁছে যাওয়া সম্ভব নয়, সেখানে চিকিৎসকরা পৌঁছাতে পারেন না, বা যখন পৌঁছান অনেক দেরি হয়ে যায়, হাসপাতাল অনেক দূরে, ডাক্তারখানা অনেক দূরে। সেক্ষেত্রে সাপে কামড়ানো গ্রাম বাংলার বা ভারতবর্ষের বিভিন্ন গ্রামে একদম নিত্য নৈমিত্তিক ঘটনা, নিত্যদিনের ঘটনা। তার প্রথমেই ছুটে যান গুণিনের কাছে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু বাঁচেনও। শুধু ঝাড়ফুঁক বা ওই সমস্ত মন্ত্রতন্ত্র নয়, কিছু গাছের শেকড় বা কিছু গাছের ব্যবহার তারা করে থাকেন। সেক্ষেত্রে মানে এই 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 যে একটা বিরাট অঞ্চলকে অন্তত সাময়িকভাবে সাপোর্ট দেওয়ার জন্য, সাময়িকভাবে পরিষেবা দেওয়ার জন্য কি এদের একটা ভূমিকা রয়েছে, কি মনে করেন আপনি? গাছগাছড়ার উপকারিতা তো আমরা জানি যে আছেই, কারণ বেশিরভাগ ওষুধতত্ত্ব বা সবটাই বলা যায় অনেকটাই গাছের থেকে নির্ভর। তবে ঝাড়ফুঁকের উপরে কতটা আছে সেটা আমার বলা ঠিক হবে না। তো গাছগাছড়ার প্রয়োজনীয়তা আছে, এবং সেই সব গাছগাছড়া যে কাজে লাগে বা ওদের কিছুটা সুস্থ করে, সেটা মানে ঠিকই। সেক্ষেত্রে মানে আমরা যারা এই গ্রাম বাংলার মানুষ নয়, শহর কলকাতার মানুষ বা বড় শহরের মানুষ, মেগা সিটি বা মেট্রো সিটির মানুষ, তারা কি আস্তে 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 ওদেরকে ওদের সংস্কৃতিগুলোর থেকে জোর করে ওদেরকে দূরে সরে আনার চেষ্টা, টেনে আনার চেষ্টা করছি, সেই জন্যই কি এই পার্থক্যটা দেখা যাচ্ছে? এখন আমাকে যদি সাপে কামড়ায়, আমি মনে হয় ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে আগেই ডাক্তারের কাছে কিন্তু যাবো। আপনি আমার কাছে কিন্তু যোগাযোগ আছে। প্রত্যন্ত একটা গ্রামের মানুষ, তার কাছে কিন্তু কোনো উপায় আমি নেই। এটাই বলতেছি, যা ওদের কাছে তখন কিন্তু ওরাই ডাক্তার, ওদের কাছেই ওরা আগে ছোটে, এবং সেটাতেই ওরা প্রচণ্ড চেষ্টা করে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে এই যারা রয়েছেন গুণিনদের নিয়ে, বা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ প্রমাণিতও হয়েছে। সেই সমস্ত কথা আমি যদি বাদ দিই, কিন্তু একটা বিরাট অংশের মানুষ, তারা এই যে গাছটার ব্যবহার, তারা তো মানুষকে সুস্থ করেছেন, এতদিন পর্যন্ত সুস্থ করে এসেছেন, এটা একদম প্রমাণিত সত্য। আমাদের সংস্কৃতির সঙ্গেই এটা মিশে আছে যে এরা সুস্থ করে এসেছেন। সেক্ষেত্রে তারা যে সমস্ত গাছটা ব্যবহার করে, সেগুলো যে বিজ্ঞানসম্মত এবং বিজ্ঞানসম্মত হতেও পারে, সেটাও কি কোথাও একটা আপনার মনে হয়? না, গাছগাছ মানে তারা যে বিশ্বাস, তাদের যে রীতিনীতি, সেগুলোকে একেবারেই অবজ্ঞা করার মতো নয়। না না, একদমই না, কারণ গাছগাছরা দিয়ে প্রচুর অসুখ ওরা সারায়। কিন্তু সাপে কামড়ে সারায় কিনা সেটা আমার বলা যাবে না, আমি সেটা পরীক্ষা নিইনি। তবে আমাকে এই গুণিন বলেছিল, আপনার এই ওষুধটা সাপে কামড়ালে খাবেন, বা কিছু হলে দেখবেন সাপের বিষ আপনার লাগবে না। তা হচ্ছে আমার পরীক্ষার দরকার নেই এরকম। তো ওদের বিশ্বাস যে এটা কাজ করে, এবং গাছগাছরা কাজ করে, এটা আমারও বিশ্বাস। ঝাড়ফুঁক কথাটা করে সেটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই, মানে আমার ওটা বিশ্বাস আসে না। কিন্তু গাছগাছরা থেকে যে ওষুধ তৈরি এবং সেটা যে এইটা ওরা দেয়, সেটা যে শরীরের কাজে লাগে বা অসুখ বিসুখে বা এই কামড়ে লাগে, সেটা একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি কসবা থেকে শ্যামল সরস্বতী বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, মনোজিতের কাছে আমার একটু জানার আছে যে ওই ঝাঁপন ছাড়া লোকসংস্কৃতির আর কোন কোন এ নিয়ে কাজ করছে। আমরা কিন্তু আজকে একেবারে জাপান নিয়ে কথা বলছি, আরো অনেক বিষয়। একদম, বলুন, আপনার জাপান নিয়ে কোনো প্রশ্ন রয়েছে কি? অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। যে বিষয়টা নিয়ে আপনাকে বলছিলাম, আপনি বলছিলেন যে ওরা কিন্তু, আমরা জানি যে বাংলা সংস্কৃতির সঙ্গে এই এরা কিন্তু জড়িয়ে আছে, এই গুণিনরা বা যারা সাপ খেলা দেখায়, তারা কিন্তু জড়িয়ে রয়েছে। মঙ্গল কাব্যেও রয়েছে, বা বহু প্রাচীন তাদের অস্তিত্ব। হঠাৎ করে তারা কিন্তু এতদিন ধরে সাপের কামড় খেলে তারা এই ওষুধগুলো দিত বা এই গাছগাছরাগুলো দিত। এখন আমরা বলছি না, ওগুলো সব ঠিক নয়, ওগুলো সব ভুল, ওই ওষুধগুলো কোনো কাজ করে না, বর্তমান ওষুধই কাজ করে। সেক্ষেত্রে কিন্তু তারা তো এতদিন ধরে বেঁচে এসছে, মানে ঐতিহাসিকভাবে প্রমাণিত তো সত্য। যেহেতু আমাদের মানে
প্রগতিশীল সবাই আমাদের সব কিছু আধুনিককরণের দিকে এগোচ্ছে। আমরা অনেক চিকিৎসা জগৎটাও অনেক আমাদের কাছে সহজ হয়ে গেছে, আগে এতটা সহজ ছিল না। তখন তাদের উপরেই, প্রকৃতির উপরেই যেভাবে নির্ভর করতে হতো, তখন তাদের কাছে ওটা সবচেয়ে কাছে ছিল এবং সেটাই তারা ইউজ করতো। এটা যেমন মুদ্রার একটা পিঠ, মুদ্রার আর একটা পিঠে এটাও রয়েছে, আপনার তথ্যচিত্রতেও দেখানো হয়েছে যে বহু গুণিন বা বহু যারা সাপুড়ে তারা কিন্তু সাপের কামড়ে মারা যান সাপ ধরতে গিয়ে বা সাপের খেলা দেখাতে গিয়ে। সেক্ষেত্রে মুদ্রার এই পিঠ ও পিঠ, দুটো পিঠই রয়েছে, এই পিঠটাকে আপনি কিভাবে দেখেন? মানে যে মারা গেল যেটা, সেটা অনেক ক্ষেত্রে হয়েছে কি তখন ওরা যে অবস্থায় যাচ্ছে সবাই তো একসাথে দল বেঁধে যায় না, এটা একটা ব্যাপার। যে হয়তো অনেক ক্ষেত্রে একা চলে গেছে, ওর কাছে ওষুধ থাকা সত্ত্বেও কিন্তু ইউজ করতে পারেনি, এটা একটা কারণ। আবার যে গেছে ওর সাথে হয়তো সে ওর পরিবারের কেউ গেছে, সে হয়তো ওই সাথে একটা সঙ্গ দিয়েছে, ওই কী ওষুধ দিতে হয় বা কখন কী করতে হয় সেটা হয়তো ও জানতো না, যার ফলে এটা হয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বাসব মুখোপাধ্যায় বলছি সরসুনা থেকে। হ্যাঁ বলুন বসুবাবু। মনোজিতের সঙ্গে আমার একটু, মনোজিতের কাছে একটি প্রশ্ন, যে এই লোকাচারগুলো মানে তার বিশ্বাস যে আরো কতদিন টিকবে? মানে এই নানান ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, তো সামাজিক প্রতিবন্ধকতা, নানা রকম প্রতিবন্ধকতা, তবু তার মধ্যে তো আমরা আশা নিয়ে বাঁচি। মনোজিতের কাছে আমি প্রশ্ন করবো যে এই বিশ্বাস আর কতদিন আমরা ধারণ করে চলতে পারবো? এটা অনেক ধন্যবাদ আপনাকে, এটা একটা মানে প্রচন্ড কঠিন একটা প্রশ্ন করলেন। এই প্রশ্নের উত্তর মনোজিৎ বাবুর কাছে পাওয়াটা সত্যি খুব কষ্টকর। কতদিন টিকবে আমাদের এই ঐতিহ্য, কতদিন টিকবে এই সমস্ত লোক উৎসব, এটা খুব কঠিন প্রশ্ন। আমাদের সবার মনেই বোধহয় এই প্রশ্নটা ঘুরে ফিরে বারবার আসে। তবু আপনার কাছে আসবো, কি মনে হয়? আমরা আগেই বলেছি যে লোক সংস্কৃতি বা লোক উৎসবগুলো টিকে রাখা খুব মুশকিল। গ্রামীণ যারা শিল্পী বা যারা এই অনুষ্ঠানের সাথে সরাসরি যুক্ত, তারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন এটাকে টিকিয়ে রাখা। তো আমরা যদি শহুরে মানুষরা তাদের সাথে একটু সাথ দিই তাহলে মনে হয় ভালো হবে। কারণ আমরা শহুরে মানুষরাই ওখানে গিয়ে বলি এটা বুজরুকি, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। অর্থাৎ আমরা ওইগুলোকে অপসংস্কৃতি বলি বা কুসংস্কার বলে আমরা ওদেরকে বারবার হ্যামারিং করছি আর কি, সেই অর্থে। তো সে ন্যাচারালি ওরাও চিন্তা করে যে এটা কি ঠিক, এবং চারিদিকে বহু বিজ্ঞান মঞ্চও তৈরি হয়েছে, তারাও এগুলো বলে যাচ্ছে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। সেই ক্ষেত্রে একটা জায়গা আছে যে ওদেরও মনে সন্দেহ হচ্ছে যে এটা কি সত্যি ঠিক নয়। তো আমরা যদি ওদের পাশে দাঁড়াই তাহলে লোকসংস্কৃতিগুলো বেঁচে থাকার একটা সুবিধা পায়। একেবারে। এই পাশাপাশি মনোযোগ বাবু, মানে সব সময় যে সব কিছু ঠিক হয় সেটাও না, অনেক সময় অনেক কিছু কুসংস্কার থাকে, অনেক কিছু কিন্তু সত্যি ঘটনাও থাকে। যেটা বলছিলাম যে ঐতিহাসিক বিবর্তনের পথ ধরে যে গুণিনরা বা যে সাপুড়েরা তারা কিন্তু এতদিন ধরে ওষুধ দিয়ে এসছেন, গ্রাম বাংলার মানুষদের তারা বাঁচিয়ে এসছেন। তার পাশাপাশি আবার মন্ত্রতন্ত্র বা ঝাড়ফুঁক, সেগুলো যেমন বুজরুকি বারবার প্রমাণিত হয়েছে। তা সেক্ষেত্রে আমাদের বোধহয় এই বার্তাটা আমাদের কাছে সঠিকভাবে এটা ডিফারেন্সিয়েট করাটা খুব দরকার, কোনটা বুজরুকি এবং কোনটা সত্যি, কোনটার সঠিক উপকারিতা রয়েছে। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি যেটা বলতে চাইছি যে আপনি কে বলছেন? আপনারা যেটা বলছেন, আপনি কে বলছেন? আমাদের পুরনো ব্যবস্থায় দীর্ঘদিন ধরে মানুষ সাপের কামড়েও এই চিকিৎসা বেঁচে আছে। তো সাপের কামড়ে তো আমি জানি যে সাপ কামড়ালেই মারা যায় না, অধিকাংশ সাপেরই বিষ নেই, কিন্তু সত্যিকারের বিষধর সাপে কামড়ালে কতজন বাঁচে সেটা নিয়ে কিন্তু এখন সন্দেহই আছে। একদম, আমাদেরও সন্দেহ আছে। আমি কার সঙ্গে কথা বললাম? সর্বদংশনে তারা কেউ বাঁচে না। হ্যাঁ, কার সঙ্গে কথা বললাম? এই জায়গায় যেটা বললেন সেটা যে এটা হচ্ছে যে তাদের হাতে ওষুধ ছিল না। আমরা তো জানি তাদের কাছে ওষুধ থাকলেও সেই ওষুধে কোনো কাজ করে না, এটাই হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারেই সত্যি কথা আপনি বলেছেন যে অনেক সাপ, আমরা জানি বেশিরভাগ সাপ 40টা বা 42টা প্রজাতির সাপ বোধহয় বিষধর, বাদবাকি বহু শয়ে শয়ে প্রজাতির সাপ রয়েছে যে সাপগুলোর কামড়ে মানুষের মৃত্যু হয় না। সাধারণত বেশিরভাগ সাপের কামড়ে দেখা যায় যে মানুষ আতঙ্কে মারা যায়, আমাকে সাপ কামড়েছে আমরা মারা যাব, সেই আতঙ্কে মারা যায়। এবং অনেক ক্ষেত্রে যে এই গুণিন বা সাপুড়ে এরা জানে যে কোন সাপটা বিষধর, কোন সাপটা বিষধর নয়, তারা সেই পার্থক্যটা করতে পারে। এবং যখনই কোনো বিষধর সাপ তারা দেখে তখন তারা অন্যান্য অনেক রকম গল্প ফাঁদে, বা যখন তারা দেখে যে এই সাপটা বিষধর নয় তখন অনেক রকম গল্প ফেঁদে তাকে বাঁচিয়ে দেওয়া হলো, এরকম ব্যাপার ঘটে। এর পাশাপাশি কিন্তু আরও একটা বিষয় সত্যি কথা, যে এই গাছগাছরাগুলোর উপকারিতা, আমরা যে সমস্ত ওষুধ আজকে খাচ্ছি বা যে সমস্ত ওষুধ আমরা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে, সেগুলো কিন্তু সব প্রকৃতি থেকেই নেওয়া। প্রকৃতির থেকে বাইরে গিয়ে কিন্তু আমাদের এই ওষুধ তৈরি করা সম্ভব নয় বা এই ওষুধ করা সম্ভব নয়। বহু এরকম ঘটনা রয়েছে যে বিষাক্ত সাপ কামড়েও কিন্তু বেঁচে গিয়েছে। আপনার কাছে আসবো, কি মনে হয় আপনার এই ব্যাপারটা নিয়ে? খুব ভালো কথা বললেন উনি, যে সত্যি কথা তো বহু মানুষ এরকমভাবে দেখা যায় যে
যে বহু মানুষ মারা গেছেন সাপের কামড়ে ওষুধ দেওয়ার ফলেও মারা গেছে, এই ব্যাপারটা নিয়ে আপনি কিভাবে কি বলবেন? না, সেটা তো আমরা আগেও বলছি যে আমরা অন্ধবিশ্বাস নিয়ে বেঁচে থাকলে একটু মানে ভুলই করা হবে। আমরা যেমন মানে কাছাকাছি যেটা পাচ্ছি সেটা আমরা নিলাম, কিছুটা যদি প্রোটেক্ট করা যায়, কিছুটা রেস্টোর করে আমরা যেতে করে মানে বেটার ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে পারি, সেটা আমরা করতেই পারি, কিন্তু ওর ওপরে পুরোপুরি মনে হয় নির্ভর করাটা আমার ঠিক হবে কিন্তু না। এর পাশাপাশি আরো একটা সত্যি কথা, একেবারে ফেলে দেওয়াটা বোধহয় উচিত না, না, ওই কারণ জন্যই বলছি। এতদিন ধরে চলে আসছে এবং বহু মানুষ উপকার পেয়েছেন, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। এবং তারা সবচেয়ে বড় কথা, তারা প্রকৃতির খুব কাছে, তারা প্রকৃতির থেকে, আমরা যখন আন্দামানে সুনামি হয়েছিল আমরা দেখেছিলাম, আমরা যারা আধুনিক সভ্যতা শিক্ষিত, তা আধুনিক শিক্ষা শিক্ষিত, তারা কিন্তু মারা গিয়েছিলেন, বহু মানুষ মারা গিয়েছিলেন। কিন্তু আন্দামানের জারোয়া প্রজাতি, তারা কিন্তু জানেন, তারা সমুদ্রটাকে জানেন, তারা প্রকৃতিটাকে চেনেন, সমুদ্র কোথায় গেলে কি হতে পারে, কি বিপদ অপেক্ষা করছে তারা কিন্তু জানে, সেই জন্যই তারা কিন্তু বেঁচে গিয়েছিল। সুতরাং একেবারে ফেলে দেওয়ার মতো বোধহয় নয়। না, ওই প্রিমেজার একটা ওরা ব্যবস্থা নিতেই পারে আমার মনে হয়, তারপরে বেটার ট্রিটমেন্টের জন্য আমরা তো তাকে ট্রান্সফার করতেই পারি, কিছুটা তো তাকে আমরা লাইফ দিলাম। একদমই। এর পাশাপাশি বাঁকুড়া বিষ্ণুপুরের পাশাপাশি আর দক্ষিণবঙ্গের কোথায় কোথায় এই উৎসব দেখা যায়? আমাদের সুন্দরবন অঞ্চলেও কিছুটা আছে, এখানে ভালোই দেখা যায়, তো সেখানে হয়তো কিছুটা পাল্টে যেতে পারে সময় সময়। আর আমাদের বর্ধমান অঞ্চলেও দেখা যায়, আমাদের হাওড়া হুগলিতেও আছে কিছুটা। কসবা থেকে ইন্দ্রাণী দত্ত সৎপতি আমাদের সঙ্গে চলে আসছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার ইন্দ্রাণী দেবী, বলুন। মনোজিৎ অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা ফিল্ম তৈরি করার জন্য। আর তার চেয়েও আরো বেশি আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে এরকম একটা ফিল্ম আপনারা প্রচার করছেন বলে। কারণ এই ব্যাপারটা আমরা সবাই জানিও না, সবাই বলতে সাধারণ জনসাধারণ এবং বিশেষত শহরের লোকেরা, এটা যে সবাই জানতে পারছে, বুঝতে পারছে, এবং আমাদের যে অমূল্য সম্পদ, এই যে প্রাণী জগৎকে আমরা অবহেলা করছি, নষ্ট করছি, সেই দিকটাও আমরা অ্যাওয়ার হচ্ছি বা সতর্ক হতে পারছি, সেই জন্য এই চ্যানেলকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ ইন্দ্রাণী দেবী আপনাকেও। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে আসছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি বিস্কুটের প্রস্তুতি জানা বলছি। হ্যাঁ, বলুন। এটা জিজ্ঞাসা যে অনেকে বলেন যে কাল্লা গেলে যে সাপ থাকে তার সাথে বিষ রয়েছে, আর কেউ কেউ বলেন যে সাপ ওতে বিষ নেই। আমি আপনার কাছে জানতে চাইছি কোনটা সত্য, এটা আমি জানতে চাই। আপনার কথা কিন্তু পরিষ্কারভাবে আমরা শুনতে পেলাম না। অনেক ধন্যবাদ আপনাকে, এবং একই সঙ্গে আমরা দুঃখিত আপনার কথা আমাদের কাছে পরিষ্কারভাবে এসে পৌঁছালো না। যে বিষয়টা জিজ্ঞেস করছিলাম, যে আমরা এই যে লোকসংস্কৃতির মধ্যে রয়েছে, এইগুলোকে বাঁচানোর জন্য আমাদেরকে কিছু করা উচিত। আমরা সবাই যদি এগিয়ে আসি এবং এই সংস্কৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় সবারই উদ্যোগ নেওয়া উচিত। গ্রামবাসীরা যেমন নিচ্ছেন, শহরবাসীরা নেবেন, সরকার পক্ষ থেকে নেবেন, তাহলে এই সংস্কৃতিগুলো বেঁচে থাকবে, শিল্পীরা বেঁচে থাকবে, শিল্পও বেঁচে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ। আরও অনেক কিছু জানার ছিল, অনেক কিছু জানার প্রশ্ন অনেক কিছু ছিল। ইন্দ্রাণী দেবী আমাদেরকে যেমনটা জানালেন যে আমরা হয়তো শহরবাসীরা হয়তো এই সংস্কৃতি সম্পর্কে অবগত নয়। বাংলার বহু প্রাচীন ঐতিহ্য, বহু প্রাচীন সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সময়ের অন্তরালে। সেই সংস্কৃতি সম্পর্কে আমরা যদি অবগত হই, তাহলে কিন্তু আমাদের পিছন দিকের ইতিহাস আমরা কিন্তু ধরে রাখতে পারবো, সেটা ইতিহাসের পাতায় চলে যাবে না। আমাদের অনুষ্ঠান একদম শেষ। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন তারা নিউজের পর্দায়। নমস্কার।